নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গত কয়েকদিন বেশ অসুস্থ হয়ে থাকার ফলে আপনাদের সামনে এপিসোড নিয়ে আসতে পারিনি। এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্যে ক্ষমা চাইছি। 2024-এর আগস্ট থেকে প্রায় 9 মাস পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রথম বড়সড় ব্যবস্থা নিল ভারত সরকার। এই কয়েকদিন আগে ব্যবস্থাটা হলো ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দেয়া, অর্থাৎ ভারতের জমির উপর দিয়ে এসে, ল্যান্ডের উপর দিয়ে এসে সমুদ্র ও আকাশ পরিবহন ব্যবস্থা বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সুবিধাটা 2020 থেকে দিয়ে আসছিল ভারত, সেই সুবিধাটা বন্ধ করে দিল। এর ফলে মোটামুটি হাহাকার পড়ে গেছে বাংলাদেশের রপ্তানি কারকদের মধ্যে। খবর পাচ্ছি ইতিমধ্যেই ক্ষতির পরিমাণ 2000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ক্ষতির পরিমাণ নিয়ে তর্ক হতে পারে, 2000 নাকি 5000 না 1000, এই তর্ক হতে পারে। তবে ক্ষতি যে হচ্ছে সেটা অনস্বীকার্য। যারা অস্বীকার করবেন এটা, তারা অবশ্যই ঠিক বলছেন না। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারত এই যে প্রথম কোনো প্রতিবেশী দেশের ক্ষেত্রে চালু করলো তা কিন্তু নয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা চালু হলো এই প্রথম, এটা ঠিক। কিন্তু এর আগে নেপাল, ভুটান এইসব দেশের ক্ষেত্রে এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করার মতো আরেকটি ব্যবস্থা, সেটা হচ্ছে রপ্তানি আমদানি সমস্ত কিছু ভারতের উপর দিয়ে হওয়া, সেটা বন্ধ করে দিয়েছিল। কাদের ক্ষেত্রে? নেপাল ও ভুটানের ক্ষেত্রে। এর সঙ্গে মালদ্বীপও আছে। অবরোধ তৈরি করেছিল যাতে ভারতের কোনো পণ্য ওখানে না যায় ওই সব দেশে, এবং ওখানকার পণ্য যাতে ভারতে না আসে। যেমন ধরুন নেপালের কথা বলি, 1989 ও 2015 সালে ভারত মালপত্রের নিয়ে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল। 1989-তে চীনের উস্কানিতে ভারতীয় বংশোদ্ভূত মদেশিরা আক্রান্ত হয় এবং তার জন্যই ভারত ব্যবস্থা নিতে বাধ্য হয় 1989-তে রাজীব গান্ধীর সময়। এবং 2015-য় তখনও নেপালের ক্ষেত্রে অবরোধ তৈরি করে, এবং সেই অবরোধের ফলে সেখানে যে কি অবস্থা ঘটেছিল সেটা নেপালের ইতিহাস দেখলেই, নেপালের মানুষদের দেখলেই বোঝা যাবে। সুতরাং এছাড়া ভুটানের ক্ষেত্রেও হয়েছিল এই ব্যবস্থা। 2015-য় রাজীব গান্ধীর সরকার, সেই সরকার তারা নেপালের পণ্য যাওয়া আসা, নিয়ে আসা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। কি কারণে? কারণ নেপালে নতুন সংবিধান তৈরি হয়েছিল এবং সেই সংবিধানের মধ্যে আবার সেই ভারতীয় বংশোদ্ভূতরা তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করে, কারণ তাদের নানা রকম নির্যাতন তাদের উপরে করা হয়েছিল। তার জন্যে সেই সংবিধান বাতিলের দাবিতে মদেশিরা যে আন্দোলন করেছিল, তার পরিপ্রেক্ষিতে ভারতের রাজীব গান্ধীর সরকার নেপালের সাথে এই যে জিনিসপত্র দেয়া নেয়া, পাঠানো, রপ্তানি করা, আমদানি করা সব কিছু বন্ধ করে দিয়েছিল। তো এখন ভারতের সাথে বাংলাদেশের এবং ভুটানের সাথেও যে হয়েছিল সেটাও বলছি, কিন্তু ভারত সেগুলো করেছিল আন্দোলন শুরু করার প্রায় সমসাময়িক সময়ে, মানে ভারত দেরি করেনি। ভুটানের ব্যাপারে ভারতের যে অভিযোগ ছিল যে ভুটান ভারত ছেড়ে চীনের দিকে চলে যাচ্ছে, ভুটান যদিও অস্বীকার করেছিল সে কথা, কিন্তু তাহলেও ভারত তখন তাদের উপরে জিনিসপত্রের আমদানি রপ্তানি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে শিক্ষা দিতে চেয়েছিল। এবং সেই শিক্ষা দেওয়াটা, সেটা যে কাজের কাজ হয়েছিল, মানে দেরি না করে শিক্ষা দেওয়াটা যে কাজের কাজ হয়েছিল, সেটা এখন বোঝা যাচ্ছে। এখন ভুটানের মানুষ এবং ভুটানের যারা শাসক রয়েছেন তারাও ভারতের সাথে সদ্ভাব রেখে চলবার
চেষ্টা করছেন এবং তারা এটাও বুঝেছেন যে ভারতের সঙ্গে সদ্ভাব না রাখলে চীন তাদের খেয়ে ফেলতে পারে। এবং যেটা আগে কয়েকবার হয়েছে, চীনের সৈন্য তার মধ্যে ঢুকে গিয়েছে, রাস্তা তৈরি করতে গিয়েছে ভারতীয় সৈন্য, তারা এগিয়ে যাওয়ার ফলে চীন সেখান থেকে পিছিয়ে গেছে। তো এইটা ভুটান বুঝে গেছে। কিন্তু দেখুন অদ্ভুত কথা, বাংলাদেশে শেখ হাসিনা সরকার, সেই সরকারের পতনের প্রায় 9 মাস অপেক্ষা করবার পর ভারত একটা ছোটোখাটো কিংবা বড়ও বলতে পারেন একটা ব্যবস্থা নিয়েছে, সেটা হচ্ছে ওই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, সেটা বন্ধ করে দেয়া। এই যে সেটা বন্ধ করে দেয়া হলো, এটা তো প্রথমেই বলেছি বাংলাদেশ অসুবিধার মধ্যে পড়েছে এবং তাদের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে যেটা এখন করলো ভারত, এইরকম ব্যবস্থা 9 মাস আগে শেখ হাসিনার পতনের পরেই করতে পারত। এ পর্যন্ত তো ভারত শেখ হাসিনাকে এই দেশে আশ্রয় দেয়া ছাড়া, এবং তাকে পাঠানো হবে না বারবার বলেছে সেটাও, কিন্তু তাছাড়া ইউনূস সরকারের বিরুদ্ধে ভারত তো কোনো কাজ করেনি এখনো পর্যন্ত করেনি। তাহলে এই যে ভারত এতদিন ধরে অপেক্ষা করলো, অথচ ইউনূস সরকার যেদিন থেকে বসেছে সেদিন থেকেই তার ভারত বিরোধী যে এজেন্ডা সেগুলো কিন্তু চালিয়ে গেছে। তাহলে ভারত এই অপেক্ষাটা করলো, এই অপেক্ষা করাটা কি ভারতের পক্ষে ঠিক হলো? ইউনূস ক্ষমতায় বসার পর তাকে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাণী পাঠালেন, তারপর নতুন বছরের শুভেচ্ছা বাণী পাঠাচ্ছেন, মাঝে মাঝে ভারত চিঠি লিখেছে ভারতের সরকার যে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে, ইউনূস কান দেননি। এমনকি এই কয়েকদিন আগে বিমস্টেকে সেখানে সাইড লাইনে বৈঠক পর্যন্ত করা হলো। কার চাপে বৈঠক করেছে, কি করেছে সেটা আমি বলতে চাইছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত তো এই জায়গাগুলোতে বসেছে, বসার ফলে উপকারটা কার হলো, কার লাভ হলো, কার ক্ষতি হলো? এটা অবশ্যই বলা যায় যে ভারতের কোনো লাভ অন্তত এখনো চোখে দেখা যাচ্ছে না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। যদি কেউ বুঝিয়ে বলেন যে কেন ভারতের লাভ হলো, খুশি হব। দেখুন, ভারতের লাভ তো হয়নি, বরং ক্ষতি হয়েছে। যে জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে ভারত এতদিন ধরে কথা বলে এসেছে, সেই জঙ্গি মৌলবাদ 1 ইঞ্চিও কমেনি, বরং সম্প্রতি মুর্শিদাবাদে পর্যন্ত ঢুকে বাংলাদেশ থেকে তারা এখানে হিন্দুদের কচুকাটা করেছে, হিন্দু মহল্লা পুড়িয়ে দিয়েছে, হিন্দুদের দোকান ভেঙেছে, বহু মানুষ হতাহত। আর পশ্চিমবঙ্গের মমতা সরকার এই ব্যাপারে মুসলিম ভোট পাওয়ার জন্যে তিনি কিছু করবেন না, যে এটা স্পষ্ট। কিন্তু ভারতের তাহলে লাভটা কি হলো এই পর্যন্ত লাভের এইটাই হচ্ছে। আর বাংলাদেশ সেখানে কি করেছে দেখুন, ভারতের সাথে বাংলাদেশের শেখ হাসিনার আমলে করা চুক্তি হয়নি, কিন্তু সেইখানে একটা ঠিক হয়েছিল, মৌ হয়েছিল, সেটা হচ্ছে ওই আপনার তিস্তা ব্যারেজ সেইটা ডেভেলপমেন্ট করার, সেইটার ব্যাপারে ভারতের সাথে কথা হয়েছিল। প্লাস মোংলা পোর্ট, সেটা তো টেন্ডার ডেকে ভারত নিয়েছিল। এই দুটো জায়গাও পর্যন্ত বাংলাদেশ চীনের হাতে তুলে দিয়েছে, এবং তার সঙ্গে আরো যোগ করেছে লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করার কাজ। আমরা বারবার শুনি চিকেন নেক নিয়ে ভারত প্রচুর সেখানটাতে ভারত তাদের কাজ করছে, ভারত তাদের সুরক্ষার ব্যবস্থা জোরদার করছে, সেটা ঠিকই, তাতে অস্বীকার করার কোনো রাস্তা নেই যে ভারত ওখানে জোরদার করছে চিকেন নেকে নিজেদের প্রতিরক্ষা। কিন্তু কথা হলো যে কারণগুলোর জন্য আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভারত বিরোধিতায় চীনের কাছে, সেই কাজটা কি আদৌ সেখানে কি রুখে গেছে, থেমে গেছে? থামেনি, বরং খবর হচ্ছে খুব শিগগিরই চীন ওই তিস্তা এবং লালমনিরহাট বিমানবন্দর এই দুটো নিয়ে কাজ শুরু করে দেবে। তাহলে এখানে তো টাকার দরকার নেই, চীন তো এটা দীর্ঘমেয়াদী ঋণ দেবে, সেই ঋণের ভিত্তিতে চীন এইখানে এই কাজগুলো করবে, এবং পরে চীন ঋণও দেবে
ঋণের সুদও নেবে, সবই দেবে। যখন দিতে পারবে না চীন, তখন আবার ব্যবস্থা নিতে যাবে, যখন বাংলাদেশ যখন এইগুলো দিতে পারবে না। তাহলে এইবার প্রশ্নটা হচ্ছে, লাভ তো ভারতের এক্ষুনি এই যে 9 মাস ধরে অনেক রকম কথা শোনা হলো, বলা হলো, আমাদের সেনাপতি বা সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে এত আলোচনা করলেন, কিন্তু কিছুই দেখা গেল না কার্যক্ষেত্রে। কারণটা কি? কারণটা আমার মনে হয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভারত কাটতে চায় না। যেটা নেপালের অল্প কিছু দেশ মানুষের দেশ নিয়ে ভারত যেটা করেছিল, ভুটান নিয়ে ভারত যেটা করেছিল, একেবারে গোলমাল শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশে কিন্তু 9 মাস পরেও ভারত এই সম্প্রতি কিছুটা ব্যবস্থা নিয়েছে, তার বেশি কিচ্ছু এখনো নেয়নি। বরং আমি তো বলবো যে আজকে এই ভারত বাংলাদেশকে নিয়ে যে মহাশক্তিদের পরাশক্তিদের যে নিজেদের মধ্যে কামড়াকামড়িটা খুব বেড়ে গেছে। কেন কামড়াকামড়ি বললাম? কারণ ওই যে দেখলেন, ওই যে 25শে মার্চ রাত্রে চলে এলেন জেবি ভোয়েল, আমেরিকার সেনাকর্তা, তার দলবল নিয়ে এসে মিটিং করে গেলেন, বলে গেলেন করিডর দিতে হবে এই চট্টগ্রামের ওপর দিয়ে। কিসের জন্য করিডর? না আরাকান আর্মিকে সাহায্য করা হবে। কার বিরুদ্ধে? মিয়ানমারের সেনার বিরুদ্ধে। মিয়ানমারের সেনার বিরুদ্ধে কেন? কারণ মিয়ানমারের যে জান্তা বা হান্তা যেটাই বলেন, এই হান্তা সেনা, তারা হচ্ছেন চীনের পক্ষে। তাহলে চীন এইবার কি করবে? চীনও তো এই কথাগুলো সহজে মানবে না। ইউনূস এই খবরগুলো জানতেন বলেই তিনি চলে গিয়েছিলেন চীনে, গিয়ে শান্ত করবার চেষ্টা করেছেন যে আমেরিকা যাই করুক, এ করুক, ওখানে তাদের করিডর দিই, যাই দিই, তোমাদেরকে এই এই জিনিসগুলো দিচ্ছি, মংলা বন্দর, ওই যে তিস্তা ব্যারেজ, ওই যে আমাদের লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ, এই সমস্ত কাজগুলো তোমাদের দিচ্ছি। অর্থাৎ তোমাকেও দিচ্ছি, আমেরিকাকেও দিচ্ছি। তাহলে আমেরিকাকে দিচ্ছে এবং চীনকে। আমেরিকার চীন আবার বর্তমানে তাদের দুজনের মধ্যে কিন্তু মহা লড়াই বেঁধে গেছে। এই লড়াই অবশ্য কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবে আবার, কারণ এটা তো ব্যবসার লড়াই। ব্যবসার নিয়ম কানুন ঠিক হয়ে গেলে, নীতি নিয়ম ঠিক হয়ে গেলে তখন আবার ভাব হয়ে যেতে পারে। সুতরাং এখন বাইরে পড়ে গেছে কে? ভারত এবং রাশিয়া। রাশিয়া বুঝে গেছে গল্পটা যে বাংলাদেশকে নিয়ে এখন কামড়াকামড়ি চলছে। চীন কামড়াচ্ছে, আমেরিকা কামড়াচ্ছে, আমি কেন তাহলে বাইরে থাকি? গত 50 বছর, 2023 সালে একবার এসেছিল বটে, কিন্তু 50 বছর পরে এই প্রথম, এই দ্বিতীয়বারই ধরুন 3টে যুদ্ধজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে। বেড়াতে তো আসেনি, এটা নিশ্চিত। তারাও এসেছে নিজেদের ক্ষমতা দেখাতে, তারাও সহজে জায়গা ছাড়বে না, এটার জন্যই তারা এসছে। এখন এর মধ্যে ভারত কি এদের সাথে যুক্ত হবে? রাশিয়ার সাথে তো ভারতের বন্ধুত্ব খুবই আছে। আমি তো নিশ্চিত ভারত অবশ্যই যুক্ত হয়ে গেছে এর মধ্যে, এবং যুক্ত হয়ে গেছে তার প্রমাণও মিলেছে যে ভারত এখন সিটোয়ে যে বন্দর, সেটাকে গ্রহণ করতে, সেটাকে যাতে নিজেদের অধিকারে নয় কিন্তু নিজেদের প্রভাবের মধ্যে, যাতে ওখান থেকে ওই কালাগান যে রুটটা তৈরি হয়েছে সেই রুটের শুরুটাই হচ্ছে সিটোয়ে থেকে। তো এই সব ব্যাপারগুলো হয়েছে। কিন্তু একটা জিনিস যেন বলতে হয় যে নেপালে মদেশি নেপালি যারা, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত নেপালি যারা, তাদের ওপরে যখন আক্রমণ নেমে এসেছিল, সাথে সাথেই ভারত থেকে তাদের ওপরে তাদের সাহায্য করবার জন্য নেপালকে অবরোধ দিয়ে রেখেছিল। কিন্তু বাংলাদেশ তো অবরোধ কিচ্ছু নেই বাংলাদেশের ক্ষেত্রে, অথচ এখানে নিপীড়িত হয়েছে হিন্দুরা। কিন্তু সেই 1989-তে যেরকম ঘটনা ঘটেছিল, 2015-ই যেরকম ভাবে এদের পাশে দাঁড়িয়েছিল ভারত, এবার কিন্তু ভারত দেরি করেছে সদ্ভাব রাখতে গিয়ে বাংলাদেশের সাথে। হয়তো এবার ঘুম ভাঙছে আস্তে আস্তে ভারতের, কারণ এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়াটা হচ্ছে তার লক্ষণ। জানি না আগামী দিনে ভারতের ঘুম যখন ভেঙেছে, তখন ভারত এবার
কিন্তু আরও বড় কোনো ব্যবস্থা নিতে এগোবে। বিশেষত বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ নিয়ে যেভাবে আমেরিকা, চীন, রাশিয়া সবাই এগিয়ে এসেছে, তাতে বাংলাদেশ নিয়ে ভারতকেও এবার এগোতে হবে এবং সেটা খুব নির্ণায়কভাবে সেটা এগোতে হবে। এখন পর্যন্ত এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।